হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা অসিলেশনের লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব। সেখানে বিভিন্ন ধরনের অসিলেশনগুলো আছে, যেগুলো ফ্রি অসিলেশন, ফোর্সড অসিলেশন, ড্যাম্পড অসিলেশন, রেজোনেন্স। এগুলো সম্বন্ধে বেসিক আইডিয়া আমাদের নিতে বলেছে আমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস। সো বেসিক আইডিয়াগুলোই আমরা শুধুমাত্র নেব এখান থেকে। ফ্রি অসিলেশনটা কি ভালো করে দেখো। ফ্রি অসিলেশন, in this type of oscillation in this type of oscillation in this type of oscillation the amplitude and time period কি বলেছে, দ্য এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমাদের যেহেতু বলেছে তুমি খালি আইডিয়াগুলো নাও। আইডিয়াগুলো নেওয়ার মানে হচ্ছে তোমাদের এই যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলোকে তুমি মাথায় রাখতে হবে। অ্যাম্প্লিটিউড অ্যান্ড পিরিয়ড রিমেইন কনস্ট্যান্ট। আমাদের যে অ্যাম্প্লিটিউডটা আছে এবং যে টাইম পিরিয়ড আমরা শিখেছি সেগুলো কিন্তু সর্বদা কনস্ট্যান্ট থাকবে, কোনোভাবেই পরিবর্তন হবে না। কারণ ফ্রি অসিলেশন, ওখানে কোনো রকমভাবে কোনো কিছু ইন্টারফেয়ার করবে না। তাহলে অ্যাম্প্লিটিউড, টাইম পিরিয়ড, এভরিথিং উইল বি সেম, সব কিছু সমান থাকবে। কিন্তু বাস্তবে এই ধরনের কিন্তু কোনো পরিস্থিতি পাওয়া যায় না। দেখো, তার মানে দিস মিনস দেয়ার ইজ নো ড্যাম্পিং। ড্যাম্পিং ব্যাপারটা আমি একটু পরে বলছি। বাট ইন দি রিয়াল সিনারিও দেয়ার ইজ নো সিস্টেম হুইচ হ্যাজ কনস্ট্যান্ট অ্যাম্প্লিটিউড অ্যান্ড টাইম পিরিয়ড। তুমি রিয়েল লাইফে সেরকমভাবে পাবে না। তবে একটা এক্সাম্পল আমরা নিতে, শূন্য মাধ্যম, ইন ভ্যাকিউম, শূন্য মাধ্যমে এইরকম ঘটনা ঘটতে পারে, যে ফ্রি অসিলেশন। আশা করি বুঝতে পেরেছো। ফ্রি অসিলেশন মানে অ্যাম্প্লিটিউড এবং টাইম পিরিয়ড কী হবে, কনস্ট্যান্ট থাকবে। এবং এটা আমরা রিয়েল লাইফে দেখতে পাবো না, মানে এক্সাম্পল নেই বলতে গেলেই চলে, শূন্য। আর শূন্য মাধ্যমে এটা কিন্তু সম্ভব। ফোর্সড অসিলেশনটা কি? ফোর্স অসিলেশন, দেখুন নাম থেকে বোঝা যাচ্ছে ফোর্সড অসিলেশন। ইফ উই অ্যাপ্লাই সাম এক্সটার্নাল ফোর্স, কি বলেছে, এক্সটার্নাল ফোর্স এখানে কিন্তু একটা ভাইটাল রোল প্লে করবে। এখানে কি রোল প্লে করবে? ভাইটাল রোল প্লে করবে। কে বলতো? এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স টু কিপ অসিলেশন কন্টিনিউ। যদি তুমি একটা অসিলেশনকে কন্টিনিউ রাখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে। কেন কি, না হলে তো তোমার অসিলেশনটা থেমে যাবে একটা সময় পর। কারণ অনেক ধরনের ফ্রিকশন, রেজিস্ট্যান্স আমাদের এখানে আছে। Such oscillation are known as forced oscillation. In forced oscillation, the system oscillates not with ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বাট উইথ এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি। এটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, কিন্তু মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে এটা অসিলেট হয় না, এটা তোমার এক্সটার্নাল ফ্রিকোয়েন্সিতে কিন্তু অসিলেট হবে। কারণ এটা ফোর্সড অসিলেশন, তুমি বুঝতে পারছো তো। ফোর্স, তোমাকে বাই ফোর্স তোমাকে অসিলেশনটাকে কন্টিনিউ রাখতে হবে। এক্সাম্পল, হোয়েন আ চাইল্ড ইন আ গার্ডেন সুইং periodically presses his feet against the ground, or someone else periodically gives the child a push to maintain the oscillation. স্বাভাবিকভাবে তুমি এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা ফোর্স দিচ্ছে এই লোক ব্যক্তিটা, যাতে করে ওই ব্যক্তি কিন্তু অসিলেট হতে আছে, ক্রমাগত কিন্তু অসিলেট। এটা কিন্তু থামবে না, এটা কিন্তু কন্টিনিউ একটা প্রসিডিওর, কিন্তু তুমি বাই ফোর্সে করছো। এটাই কিন্তু ফোর্সড অসিলেশনের বেসিক আইডিয়া। চলো তারপরে কি বলেছে। Damped oscillation. Damped oscillation is very very important also. Actually, damped oscillation in the sense in SHM can be stated as motion in which amplitude of the oscillating body reduced and eventually comes to its mean position. আমি কি বললাম ভালো করে দেখো। মোশন, এটা এমন একটা গতি, মানে এই অসিলেশনটা এমন একটা অসিলেশনের মধ্যে পড়বে যেখানে কি বলতো, অ্যাম্প্লিটিউডটা ধীরে ধীরে কমতে 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 একবারে মিন পজিশনে চলে আসবে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? অ্যাম্প্লিটিউডটা কি করবে বলো তো, মিন পজিশনে চলে আসবে। স্বাভাবিকভাবে তুমি যখন মানে তোমার একটা ফোর্স নেই, নেই, তখন তুমি একটা অসিলেট করবে না তো, ও কি করবে, ধীরে ধীরে কমতে 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 স্বাভাবিকভাবে তার রেস্টে চলে আসবে, মিন পজিশনে চলে আসবে, অ্যাম্প্লিটিউডটা কমে যাবে, আগে যেটা ছিল সেটাই থাকবে, তাই না? এটা কিন্তু এখান থেকে এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যাম্প্লিটিউডটা কি হবে, তোমার মিন পজিশনে চলে আসবে। এবার কি বলেছে বলো তো, তুমি যদি এখানে দেখো, কনসিডার আ পেন্ডুলাম, ভালো কথা, হুইচ ইজ অসিলেটিং আফটার সাম টাইম উই ক্যান অবজার্ভ দ্যাট ইটস ডিসপ্লেসড স্টার্ট ডিক্রিজিং। মানে এর যে ডিসপ্লেসমেন্টটা সেটা কি করবে, ডিক্রিজ করতে শুরু করবে একটা সময় পর। কারণ একটা সময় পর ধীরে 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 অনেক ধীরে ধীরে হবে, ডিসপ্লেসমেন্টটা কি হয়ে যাবে, ডিক্রিজ করতে শুরু করবে ড্যাম্প অসিলেশনে, কারণ ও ড্যামেজ হয়ে যাচ্ছে।
ডিক্রিজ করতে, এবং ফাইনালি ইটস কাম টু রেস্ট, এবং ফাইনালি শেষ অবধি কোথায় আসবে, এবং ফাইনালি কাম টু রেস্ট, রেস্টে চলে আসবে, দ্যাট মিনস মিন পজিশনে চলে আসবে। দিস ইমপ্লাইজ দ্যাট দেয়ার ইজ সাম রেজিস্টিভ ফোর্স, স্বাভাবিকভাবে কোনো একটা বাধা আছে, সেই বাধাটাকে কি বলা হচ্ছে, রেজিস্টিভ ফোর্স। দেখো আমি যে পয়েন্টগুলোকে এখানে বক্স করছি সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুইচ ওপোস দ্য মোশন অফ দ্য পেন্ডুলাম, যেটা তোমার ওই পেন্ডুলামের যে মোশনটা সেটাকে কি করছে, বাধা দিচ্ছে, তাই না, মোশন অফ দ্য পেন্ডুলাম, যার কারণে তো পেন্ডুলামটা স্থায়ীভাবে থামিয়ে যাচ্ছে। দিস টাইপ অফ সিম্পল হারমোনিক মোশন ইজ নোন অ্যাজ ড্যাম্প হারমোনিক মোশন, ড্যাম্প অসিলেশন। বোঝা গেল, ড্যাম্প অসিলেশন, ড্যাম্প সিম্পল হারমোনিক মোশন। আশা করি বুঝতে পেরেছো যে ড্যাম্পটা কি, ফোর্সড অসিলেশনটা কি, এবং ফ্রি অসিলেশনটা কি। ভেরি সিম্পল কনসেপ্ট। লাস্ট, ড্যাম্পিং ফোর্স, এই যে ড্যাম্প হচ্ছে মানে তোমার যে ড্যামেজ হয়ে যাচ্ছে অসিলেশনটা, এর কারণে তো একটা ফোর্স আসে। কি ধরনের ফোর্স এবং সেই ফোর্সগুলোর নাম কি, সেগুলো সম্বন্ধে একটু জেনে নিই। ইট ওপোজ দ্য মোশন অফ দ্য বডি, স্বাভাবিকভাবে এটা বডির যে গতিটা সেটাকে বাধা প্রদান করছে, এক নাম্বার। ভালো কথা, ড্যাম্পিং ফোর্স এটা করবে, স্বাভাবিক কথা। ম্যাগনিটিউড অফ ড্যাম্পিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি অফ দ্য বডি। কি বললাম এখানে ভালো করে, ড্যাম্পিং ফোর্স, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ড্যাম্পিং ফোর্স proportional proportional to the velocity, to the velocity, কিন্তু অপোজিট ডাইরেকশনে, ইটস অ্যাক্টস ইন অপোজিট ডাইরেকশন, ইটস অ্যাক্টস ইন অপোজিট ডাইরেকশন। দেখো কি বললাম, এখান থেকে তিনটে পয়েন্ট আমি বললাম। আমার যে ড্যাম্পিং ফোর্স সেটাকে এফ ডি দ্বারা লেখা হচ্ছে, সেটাকে আমি লিখছি এফ ডি দ্বারা, ড্যাম্পিং ফোর্স। এটা কি হচ্ছে, প্রপোর্শনাল হচ্ছে কার সাথে, ভেলোসিটির সাথে, কি হিসাবে, অপোজিট ডাইরেকশনে, তাহলে মাইনাস সিম্বল দিতে হবে। এই তুমি এই যে প্রপোর্শন সাইনটাকে যদি তুমি তুলে দিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, সেই কনস্ট্যান্টটাকে এখানে লেখা হয়েছে বি, মাইনাস বি, তাহলে ভি। এখানে বিটাকে কি বলা হচ্ছে দেখো তো, এখানে বিটাকে বলা হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্ট। কি বলা হচ্ছে, ড্যাম্পিং কনস্ট্যান্ট। তাহলে ড্যাম্পিং ফোর্সের ইকুয়েশনটা তুমি বুঝতে পারলে যে কিভাবে এসছে, কেন কি ডেফিনেশনটাই আমাকে বলে দিচ্ছে ড্যাম্পিং ফোর্সের ইকুয়েশন কি ধরনের হতে পারে। এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওই কারণে কিন্তু পয়েন্টগুলো এখানে তোলা। আশা করি বুঝতে পেরেছো, ড্যাম্পিং ফোর্স থেকে আমার তিনটে কন্ডিশন জানার ছিল, আমি তিনটে কন্ডিশন জেনেছি। ড্যাম্পিং ফোর্স প্রপোর্শনাল টু ভেলোসিটি, ড্যাম্পিং ফোর্স অ্যাক্ট অপোজিট ডাইরেকশন অফ ভেলোসিটি, ড্যাম্পিং ফোর্সের ইকুয়েশন, এবং ড্যাম্পিং কনস্ট্যান্ট। এতগুলো পয়েন্ট আমাদের জানার দরকার ছিল, আমরা জেনে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছো আমি ড্যাম্পিং ফোর্স সম্বন্ধে আর কি কি বলতে চাইছি। লাস্ট আমাদের যেটা পড়ে রইলো সেটা হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্সটা তোমার হচ্ছে অনেকটা আমরা একটু আগে করলাম যে ফোর্স অসিলেশন, ঠিক অনেকটা ওরকম। দেখো তুমি যদি একটু খেয়াল করো রেজোনেন্স, আমি ডেফিনেশনটা পড়লে তুমি বুঝতে পারবে। দ্য ফিনোমেনন অফ ইনক্রিজ ইন অ্যাম্প্লিটিউড, ইনক্রিজ ইন অ্যাম্প্লিটিউড মানে তুমি বিস্তারটাকে বাড়াতে চাইছো, তাহলে কি করতে হবে, তোমাকে একটা ফোর্স দিতে হবে। তুমি অ্যাম্প্লিটিউডটাকে কি করতে চাইছো, বাড়াতে চাইছো, তোমার যতটুকু বিস্তার রয়েছে তুমি সেটাকে আরো বাড়াবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি করতে হবে দেখো তো, ড্রাইভিং দ্য ফোর্স, একটা ফোর্স দিতে হবে, ইজ ক্লোজ টু দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সির খুব কাছাকাছি একটা তোমাকে ফোর্স ক্রিয়া করতে হবে। হ্যাঁ, কারণ কি ওইটাকে অসিলেট করতে হবে, তোমাকে বডিটাকে অসিলেট রাখার জন্য তোমাকে ন্যাচারাল যে ফ্রিকোয়েন্সি আছে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সির কিন্তু নিয়ারেস্ট একটা ফোর্স তোমাকে দিতে হবে, ড্রাইভিং ফোর্স। দ্যাট ইজ কল্ড রেজোনেন্স, দ্যাট ইজ কল্ড অনলি রেজোনেন্স। বোঝা গেল। ইফ অ্যান এক্সটার্নাল ফোর্স উইথ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস এক্সটার্নাল ফোর্স অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওই কারণে কিন্তু এখানে ওমেগা ডি লেখা হয়েছে, অ্যাক্টস অন অ্যান অসিলেটিং সিস্টেম উইথ ন্যাচারাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু তোমার যে অসিলেশনটা সেটা রেজোনেন্স ক্রিয়েট করবে। কখন, যখন আমার এই যে তোমার হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ফর অ্যাঙ্গুলার ডিসপ্লেস, সরি এক্সটার্নাল ফোর্স অ্যান্ড ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা ইকুয়াল হয়ে যাবে এই সময়। কিন্তু দেখো এখানে তুমি যদি পড়ো, দ্য অ্যাম্প্লিটিউড অফ অসিলেটিং ইজ গ্রেটেস্ট হোয়েন, কখন গ্রেটেস্ট হবে, অসিলেশন ইজ গ্রেটেস্ট কখন গ্রেটেস্ট হবে, যখন আমার এক্সটার্নাল ফোর্সের জন্য যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা যখন আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান হয়ে যাবে। এই দুটো যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমার যে সেখানে যে আমার যে অ্যাম্প্লিটিউডটা, সেক্ষেত্রে আমার যে অ্যাম্প্লিটিউডটা সেটা কি হয়ে যাবে বলো তো, গ্রেটেস্ট হয়ে যাবে।
আশা করি বুঝতে পেরেছো। দিস এক্সপ্রেশন ইজ কল্ড রেজোনেন্স, দিস এক্সপ্রেশন ইজ কল্ড রেজোনেন্স, দিস ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ওয়ান ইজ কল্ড রেজোনেন্স, দিস ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এখান থেকে বুঝতে পারছো এই যে দোলনা, দোলনা ইজ ভেরি গুড এক্সাম্পল অফ রেজোনেন্স, ভেরি ভেরি গুড এক্সাম্পল অফ রেজোনেন্স। এই ছিল আজকের বেসিক আইডিয়াস, হ্যাঁ, বিভিন্ন ধরনের অসিলেশন এবং রেজোনেন্স। তো আজকের এই ভিডিওতে আমরা আপাতত এইটুকু রেখে অসিলেশনটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করলাম। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে ওয়েভ সম্বন্ধে জানবো। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।